স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 12 থার্ড সেমিস্টার সলিউশন চ্যাপ্টারটা জাস্ট আগের দিন কমপ্লিট করেছি। আজ যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোলয়েড। অ্যাকচুয়ালি লিকুইড স্টেট চ্যাপ্টারের মধ্যে এটা সাব চ্যাপ্টার। লিকুইড স্টেটের দুটো ভাগ আগেও অলরেডি বলে দিয়েছি, সলিউশন পুরো কমপ্লিট। আজ কোলয়েড নিয়ে আলোচনা করছি। কোলয়েডে মাত্র দুটো ক্লাস, এই দুটো ক্লাসে টোটাল কোলয়েড কমপ্লিট করে দেবো, ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাসে তোমরা চলে এসো, কোলয়েড টপিক নিয়ে আসছি। দেখো, অ্যাকচুয়ালি আমরা যদি জলের মধ্যে চিনি দিই, একটা দ্রবণ করেছি, ঠিক আছে, আর একটা জলের মধ্যে লিকুইড ফ্যাট, মানে জলের মধ্যে দুধ দিয়েছো ধরো, আর একটা জলের মধ্যে ঘোলা কিছু জল মিশিয়ে দিয়েছো, তিনটের মধ্যে ডিফারেন্স কি বলতো? চিনি মেশালে দেখবে ট্রান্সপারেন্ট, এপার ওপর দেখা যাবে, স্বচ্ছ, হ্যাঁ কি না? কিন্তু দুধ মেশালে দেখবে এপার ওপর দেখা যাবে না, অস্বচ্ছ হবে, মানে হচ্ছে হেজি। এটাও তো হেজি, অস্বচ্ছ। তাহলে তিনটের মধ্যে কিন্তু এই দুটো তার মানে হেজি, এটা ক্লিয়ার সলিউশন। আর একটা কথা, স্টেবল কারা? অ্যাকচুয়ালি মাঠ, নোংরা ময়লা টয়লা দিলে দেখবে সব কণাগুলো একসাথে জমে দেখবে ছিটিয়ে পড়বে, আবার মানে স্টেবিলিটি পাচ্ছে না, ছড়িয়ে থাকছে না। কিন্তু চিনি এরকম হবে নাকি? চিনি জল করে রেখে দিয়েছে, চিনি তলায় ছিটিয়ে পড়লো, এরকম হবে না। মানে এটা স্টেবল, এটাও স্টেবল, এটা আনস্টেবল। তার মানে কি বলো? এটা হলো ক্লিয়ার স্টেবল, এটা নট ক্লিয়ার, হেজি স্টেবল, হেজি আনস্টেবল। এখানে কণার সাইজ অনেক বড়, ডায়ামিটার 10⁻⁴ সেমি থেকেও বড়। এর ব্যাস ডায়ামিটার 10⁻⁴ থেকে 10⁻7 সেমি। এটাকেই আমরা বলছি কোলয়েড, এটাকেই বলছি কোলয়েড সলিউশন। এটাকে আমরা বলছি সাসপেনশন, প্রলম্বন বলে বাংলায়, সাসপেনশন, সাসপেনশন বাংলায় বলে প্রলম্বন। এটা কোলয়েডীয় দ্রবণ, আর এটাকে প্রকৃত দ্রবণ বলে, ট্রু সলিউশন, ঠিক আছে? আজকের যে আলোচনা, কোন সলিউশন নিয়ে আলোচনা? কোলয়েডাল সলিউশন নিয়ে আলোচনা। এমনি নর্মাল ট্রু সলিউশনে যেমন দ্রাবক দ্রাব থাকে, দ্রাবক দ্রাব মানে যেটা সলভেন্ট আর সলিউট, এখানেও সলভেন্ট সলিউট থাকে, কিন্তু এখানে সলভেন্ট সলিউটের নামটা একটু আলাদা। সলভেন্টকে বলে ডিসপারশন মিডিয়াম, আর সলিউটকে বলে ডিসপার্স ফেজ। সলিউশনকে বলে, সরি, সলভেন্টকে বলা হয় বিস্তার মাধ্যম, আর সলিউটকে বলে বিস্তৃত দশা। তো আমরা প্রথমেই আসবো কোলয়েডের বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা ভৌত অবস্থার উপর নির্ভর করে শ্রেণীবিভাগ, ঠিক আছে? ফিজিক্যাল স্টাডির উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন। বিস্তার মাধ্যম ডিসপারশন মিডিয়ামটা সলিড, আর বিস্তৃত দশা লিকুইড হলে কি হয়? এটা লিকুইড, এটা লিকুইড, এটা গ্যাস, এটা লিকুইড। মানে কি? সলিডের মধ্যে লিকুইড, লিকুইডের মধ্যে লিকুইড, গ্যাসের মধ্যে লিকুইড। সলিডের মধ্যে লিকুইডের একটা এক্সাম্পল, সলিডের মধ্যে লিকুইড, কঠিনের মধ্যে তরল, কি? চিজ। চিজ দেখবে তুমি টিপবে, দেখবে জল বেরোচ্ছে, মানে এটা লিকুইড বেরোচ্ছে, মানে কঠিনের মধ্যে তরল আছে, ঠিক আছে? তাকে কি বলে? জেল বলে। আবার লিকুইড লিকুইড ইমালসান বলে তাকে, কি? মিল্ক, দুধ, ঠিক আছে? আবার গ্যাসের মধ্যে লিকুইড, ফগ, কুয়াশার মধ্যে গ্যাসের মধ্যে লিকুইড থাকছে, ঠিক আছে? এই তিনটে দিয়েছি, মানে ভেবে জানা তিনটি, অনেক আছে, 8-9টা আছে। তো বই দেখলেই বুঝতে পেরে যাবে, বেসিক জিনিসটা আমি তোমাকে শুধু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এতগুলো ভাগ, শুধু নামগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, আর এক্সাম্পল গুলো একটু সবকটা মনে রাখবে। সবকটা ক্যাটাগরি, যে কটা ক্যাটাগরি আছে, ডিফারেন্স এইগুলো চেঞ্জ করে করে এটা মনে রাখবে। দ্রাবক সলভেন্ট, এটা সলিউট দ্রাবক, ঠিক আছে? তারপর ভাগ করে। নেক্সট হচ্ছে ইমালসান। দেখো, আমি এখানে অলরেডি ইমালসান বলে ফেলেছি। কি ইমালসান বলেছি বল? ইমালসান মানে কোনটা? লিকুইড লিকুইড, দুটো লিকুইডের মিক্সচারকে ইমালসান বলে। কিন্তু মনে রাখবে, যে কোনো ইমালসানে, যেমন এই যে দুধ বলছি, দুধের মধ্যে তো জল আছে, আর দুধের যে সাদা কণাটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তোমার কেসিন জাতীয় পদার্থ, যেটা মানে অ্যাকচুয়ালি তেল জাতীয় পদার্থ। মানে আমরা ওই জন্য অ্যাকচুয়ালি বলছি, ভালো করে শোনো, ইমালসানের দুটো ভাগ, একটা তেলে জল, একটা জলে তেল, মানে ওয়াটার ইন অয়েল, অয়েল ইন ওয়াটার। মানে কি? আমি যদি বলি মাখন, চিজ, মাখনের মধ্যে তেলের ভাগটা বেশি, মানে মাখনের কণাটা বেশি, জলটা কম, ওই জন্য তেলে জল। আর দুধের মধ্যে দেখবে জলটা বেশি থাকে, দুধের কণা, সাদা কণাটা কম থাকে, ওই জন্য কি হচ্ছে? জলে তেল, ঠিক আছে? দুটো ভাগ আছে। তো যাই হোক, এই যে ইমালসান যে ন্যাচারালি তৈরি হয়েছে বলে তাই, তুমি কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা খুব টাফ। দুধকে যদি তুমি আবার ছানা কাটিয়ে দাও, ওই ছানাটাকে নিয়ে জলে মিশিয়ে আর কোনোদিন দুধ বানাতে পারবে? আর পারবে না। মানে জল আর তেল মেশানো কিন্তু অত সহজ ব্যাপার নয়। অ্যাকচুয়ালি জল আর তেল মেশানোটাই হচ্ছে ইমালসান মেনলি, তাই না? দুধের মধ্যে জল আর তেল জাতীয় পদার্থ আছে, তা জল আর তেল মেশাবে কি করে? ইমালসান তৈরি করার জন্য বাইরে থেকে আর্টিফিশিয়ালি একটা জিনিস দিতে হবে, যেটা দিলে তবে জল তেল মিশবে। তাকে বলে ইমালসান কারক পদার্থ, যেটাকে বলে ইমালসিফাইং এজেন্ট। যেটা কি ধরনের পদার্থ মেশানো হয়? সাবান জাতীয় কোনো পদার্থ, সাবান, সাবানের মধ্যে থাকে সোডিয়াম স্টিয়ারেট, ফর্মুলা এটা। এই সমস্ত জিনিস মেশালে কি হয় জানো? জল তেল মিশে যাবে। কেন? শোন, ধরো এটা জল, এটা ধরো তেল। এই যে জল আর তেল, দেখো দুটো সেপারেট হয়ে আছে, আলাদা,
দেখো দুজন দুজন আলাদা, মানে এরা নিজেদের মধ্যে অ্যাট্রাকশন আছে, এরা নিজেদের মধ্যে অ্যাট্রাকশন আছে। এবার সাবানের ফর্মুলা যেহেতু এটা, দেখো 17টা কার্বন মানে কি CH3 CH2 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 এরকম চলবে, এর 17টা কার্বন মানে কার্বন চেন, এটা হয়ে COO মাইনাস Na+। এবার এই যে টোটাল সোডিয়াম স্টিয়ারেট, এর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা কম্পাউন্ড, এর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা কম্পাউন্ড। দেখো একটা কথা বলি, এদেরকে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ সারফেস অ্যাক্টিভ এজেন্টও বলে। কেন বলে আমি বলবো, দাঁড়াও। তবে তিনটের মধ্যে ডিফারেন্স কি কি দেখো। মেন সারফেস অ্যাক্টিভ যে পার্ট, এই পার্টটা দেখো নেগেটিভ পার্ট টোটালটা, মানে বড় পার্টটা। এর বড় পার্টটা দেখো পজিটিভ, এর বড় পার্টটা দেখো নন আয়নিক, মানে এটা অ্যানায়নিক, এটা ক্যাটায়নিক, এটা নন আয়নিক। সারফেস অ্যাক্টিভ এজেন্টের তিনটে ভাগ, অ্যানায়নিক, ক্যাটায়নিক, নন আয়নিক। এই ধরনের পদার্থ, এটা সাবান, অন্যগুলো আছে, নাম আছে, কিন্তু এটা ডিটারজেন্টেও থাকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই ধরনের পদার্থ মেশালে কেন জল তেল মেশে, আমি সেটা বলবো। এই জিনিসটাকে আমি এইভাবে লিখেছি কেন, এই যে এই জিনিসটা দেখছো, এই হাইড্রোকার্বন অংশ, এই যে টোটালটা অ্যানায়ন, এর মধ্যে আবার দুটো পার্ট আছে। শুধু হাইড্রোকার্বনটা হচ্ছে জল বিকর্ষী অংশ, মানে জলকে চায় না, জলের প্রতি আসক্তি নেই, যেটাকে বলা হয় হাইড্রোফোবিক। কিন্তু এই পার্টটা হাইড্রোফিলিক, জলের প্রতি আসক্তি আছে। যে হাইড্রোফিলিক হয়, মানে জলকে চায়, এ কিন্তু জলকে চায় না, এ কিন্তু তেলের প্রতি আবার আকর্ষণ আছে। মানে এ হবে জলের প্রতি আসক্তি, এটা তেলের প্রতি অ্যাফিনিটি আছে। এও তাই, এখানে যে এই যে পার্টের, এই যে ন্যানোন পার্টটা বাদ দিয়ে যে ক্যাটায়ন পার্টের মধ্যে এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক, জলকে চায় না। এই অংশটা আবার জলের প্রতি আকর্ষণ আছে। এখানে টোটাল, এখানে তো কোনো চার্জ নেই, এটা টোটাল হাইড্রোফোবিক আর এটা গোটাটা হাইড্রোফিলিক। তাহলে ভাবো, শুধু কার্বন চেন গুলো হাইড্রোফোবিক, আর এর কার্বন চেন বাদ এটা হাইড্রোফিলিক, এই কার্বন চেন বাদ এটা হাইড্রোফিলিক, এই কার্বন চেন বাদ এটা গোটাটা হাইড্রোফিলিক। এখানে এইটুকু নিচ্ছি, এখানে গোটাটা নিচ্ছি কেন, কারণ এখানে তো প্লাস চার্জ মাইনাস চার্জ বেরিয়ে যাচ্ছে, ছোট আয়নগুলো বেরিয়ে যাচ্ছে সলিউশন, এইটার মধ্যে ভাবছো, ঠিক আছে। তো যাই হোক, একটা হাইড্রোফিলিক হাইড্রোফোবিক পার্টের মধ্যে কেউ জলকে চায়, কেউ তেলকে চায়। তাহলে এইটাকেই আমি শর্টে এরকম ভাবে লিখেছি, মানে এইটা হাইড্রোকার্বন পার্ট মানে হাইড্রোফোবিক, আর এটা হাইড্রোফিলিক পার্ট, জলকে চায়। তো জল তেলের মিশ্রণ যেমন সাবান মেশাচ্ছ, তখন এটা যেহেতু তেলকে চায়, ওখানে তেলগুলো এর গায়ে লেগে যায়, এই লেজটার গায়ে। আর এই মাথার যে মুন্ডুটা দেখছো, এখানটাই জলগুলো অ্যাট্রাকশনের জন্য জলগুলো এখানে চলে যাচ্ছে। তাহলে দেখ, এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ছিল না, ওরা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ, কেউ কারোর দিকে যাচ্ছে না। তা আমি গিয়ে কি করছি, ওখান থেকে একজনকে টানছি হাত দিয়ে, আর এখান থেকে একজনকে হাত দিয়ে টানছি, নিয়ে মিলিয়ে দিচ্ছি। মানে এ অ্যাকচুয়ালি কাজ করছে কি, এর ওপরে এ লেগে যাচ্ছে, এর ওপরে এ লেগে যাচ্ছে, মানে দুজনকে মিশতে সাহায্য করছে। মানে নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটাকে তার মানে কমিয়ে দিচ্ছে। জল অ্যাট্রাকশন আর তেল অ্যাট্রাকশনটা বেশি ছিল বলেই তো মিশছিল না এরা। এবার এ এসে কি করলো, এদেরকে আলাদা আলাদা করে মিশাতে সাহায্য করলো, তার মানে নিজেদের অ্যাট্রাকশনটাকে কমিয়ে দিল। নিজেদের অ্যাট্রাকশন কমিয়ে দেওয়া মানে নিজেদের সারফেস টেনশন কমিয়ে দিল, পৃষ্ঠটানকে কমিয়ে দিল। সারফেস অ্যাক্টিভ এজেন্ট তাদের বলে যারা নিজেদের আন্তঃপৃষ্ঠটান কমিয়ে দেয়, মানে ইন্টার সারফেস টেনশনটা কমিয়ে দেয়, দিয়ে মেশাতে সাহায্য করে জলকে তেল, বা তেলের সঙ্গে জল, ঠিক না। তো এখন ক্লাসিফিকেশন যে আগে বললাম কোলয়েডের, অন দা বেসিস অফ ফিজিক্যাল স্টেট, এবারে অন দা বেসিস অফ অ্যাফিনিটি ফর ডিসপারশন মিডিয়াম। এখানে এই স্টার গুলো হচ্ছে দ্রাবক, সলিউট মানে ডিসপার্স ফেজ, আর এইগুলো হচ্ছে দ্রাবক, সলভেন্ট মানে হচ্ছে ডিসপারশন মিডিয়াম। এখানে দেখো দ্রাবক দেখো আলাদা হয়ে আছে, আর এখানে দেখো পুরো মিশে আছে। মানে এখানে দ্রাবক সঙ্গে দ্রাবকের একটা অ্যাফিনিটি আছে, আসক্তি আছে, আকর্ষণ আছে, ওই জন্য দেখো এর বাইরে একটা লেয়ার রয়েছে। এখানে দুজন কোনো অ্যাট্রাকশন নেই বলে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এটা দ্রাবক বিকর্ষী, হাইড্রোফোবিক, এটা হাইড্রোফিলিক, মানে ফিলিক। লায়োফিলিক আর হাইড্রোফিলিক কেন বলা হচ্ছে, দ্রাবক যে সবসময় জল হবে এরকম কোনো ব্যাপার নয়। জল হলে তো আমাদেরকে হাইড্রোফিলিক বলছি, না হলে লায়োফিলিক। আর জল বিকর্ষী হলে সেটাকে হাইড্রোফোবিক বলছি, অন্য দ্রাবক হলে লায়োফোবিক, ঠিক আছে। তো এরা সাধারণত আনস্টেবল হয়, কেন বলতো, যেহেতু দ্রাবক মিশছে না, দ্রাবকগুলো হয় আলাদা হয়ে উপরে চলে গেল, আর নাহলে নিচে থিতিয়ে পড়লো, মানে আনস্টেবল হয়। এরা স্টেবল হয়। দ্রাবক আকর্ষী হলো দ্রাবক চারপাশে দেখো দ্রাবকের একটা লেয়ার তৈরি হচ্ছে, মানে ওই জন্য দ্রাবক ভিতরে দ্রাবক অনেক ঢুকে যায়। কতিলা জলে দিলে দেখবে না ফুলে যায়, গাঢ়ত্ব বেশি হয়ে যায়, কনসেন্ট্রেশন বেড়ে যাবে, মানে ভিসকোসিটি বেড়ে যাবে, সান্দ্রতা বেড়ে যাবে, মানে পৃষ্ঠটান কমে যাবে। পৃষ্ঠটান মানে সারফেস টেনশন কেন কমে যাবে, নিজেদের মধ্যে অ্যাট্রাকশন কম, তো তবেই তো জল তেলের মধ্যে, মানে অ্যাকচুয়ালি এখানে যে এই সলিউটের মধ্যে সলভেন্ট গুলো ঢুকে যাচ্ছে, মানে কি, আমরা সলভেন্ট অ্যাট্রাকশন, সলিউট অ্যাট্রাকশনের থেকে সলভেন্ট অ্যাট্রাকশন বেশি, ওই জন্য তো সলিউটের ভিতরে সলভেন্ট গুলো ঢুকে যাচ্ছে। কতিলার মধ্যে যখন জলগুলো ঢুকে যাচ্ছে, মানে কি, কতিলা অ্যাট্রাকশন, জল অ্যাট্রাকশনের থেকে জল কতিলা অ্যাট্রাকশন বেশি, মানে কতিলার ভিতরে জলটা ঢুকে যাচ্ছে, এই কারণের জন্য মানে সারফেস টেনশন কমিয়ে দিচ্ছে। আর ওই জন্য দেখবে গাঢ় একটা সলিউশন তৈরি হয়, যেটা ভিসকোসিটি অনেক হাই হয়। যাই হোক, এই ব্যাপারটার পরে আমি যেটা আসবো, কিসের বেসিসে ভাগ,
না, ডিসপার্সড ফেজ দ্রাব কণার বেসিসে ভাগ, এই কথাটা ভালো করে বুঝতে হবে। আমরা বলছি কোলয়েড কণার ব্যাস কত হয়, মানে ডায়ামিটারটা 10⁻⁴ থেকে 10⁻⁷ সেন্টিমিটার। এ তো এই রেঞ্জেই আছে, মানে এই সাইজটা এই রেঞ্জের মধ্যেই পড়ে, এ তো কোলয়েড হবে। কিন্তু এ তো দেখছি ছোট সাইজ, এ কি করে কোলয়েড হলো? অনেক সময় ছোট সাইজ হলেও অনেকগুলো জুড়ে গিয়ে আবার বড় কণা হতে পারে, তাকেও কোলয়েড বলে। এই কোলয়েডের নাম হচ্ছে ম্যাক্রোমলিকিউলার, বৃহদাণবিক কোলয়েড। আবার দেখা যাবে ছোট কণা কিন্তু জুড়ে গিয়ে কোলয়েড কণা সাইজ হয়ে যাচ্ছে, তাকে বলবো মাল্টিমলিকিউলার, বহু অনুসমন্বিত কোলয়েড। আর একটা আছে সংযোজিত কোলয়েড, অ্যাসোসিয়েটেড কোলয়েড। সেটা কি? এই যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট এত দেখলে কোথায়, সাবান, এই পদার্থগুলো, এই পদার্থগুলো যদি উচ্চ গারত্বে হাই কনসেন্ট্রেশনে নাও, দেখো সাবানই ধরো, যখন জলে অল্প দেওয়া হয়, হাইড্রোফিলিক পার্টটা জলের আকর্ষণের জন্য নিচের দিকে থাকে, আর হাইড্রোফোবিক পার্টটা দেখো উপরের দিকে আছে, লেজটা। হাই কনসেন্ট্রেশন নিলে, মানে যাকে বলে সিএমসি, ক্রিটিক্যাল মিসেলিনিয়াস কনসেন্ট্রেশন, টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিতে হয়, যেটাকে বলে ক্র্যাক টেম্পারেচার। নিলে কি হয়, হাই কনসেন্ট্রেশন মানে অনেকগুলো এর মধ্যে এরকম ভাবে লম্বা করে আর ঢুকবে না ওই পাত্রের মধ্যে, তখন এটা কি হয়, অটোমেটিক গোল হয়ে যায়, এরকম গোল হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে হাইড্রোফিলিক পার্টগুলো দেখো বাইরের দিকে থাকছে জলের জন্য, আর ফোবিক পার্টগুলো ভিতরের দিকে থাকছে, ঠিক কিনা? হলে দেখো একটা গোল শেপ হচ্ছে, যার সাইজটা ওই 10⁻⁴ থেকে 10⁻⁷ সেমি, মানে কোলয়েডের সাইজ হয়ে যায়। সেই জন্য এটাকেও কোলয়েড বলে, এটাকে অ্যাসোসিয়েটেড বা সংযোজিত কোলয়েড বলে। কারণ আগে কোলয়েড ছিল না, অনেকগুলো কণা জুড়ে গিয়ে মানে অ্যাসোসিয়েশন হয়ে কোলয়েড হয়েছে। আর এই নর্মাল একটাই ছিল, আর এই অনেকগুলো অণু জুড়ে হয়েছে, ওই জন্য এটাকে বলে মাল্টিমলিকিউলার, এটা অ্যাসোসিয়েটেড, এটাকে বলে ম্যাক্রোমলিকিউল। বুঝে গেল ব্যাপারটা? এই কোলয়েডের এতগুলো ভাগ। এই জিনিসটাকে মিশেল বলে, যেটা সাবান উচ্চ গারত্বে গুললে তবেই এটা গঠন হয়, এবং এই মিশেলে জামা কাপড় দিলে তবেই পরিষ্কার হয় জামা কাপড়, নাহলে কিন্তু পরিষ্কার হয় না। ঠিক আছে? তো চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি, তাই না? পরে কি মনে হলো? তা এইটা কিন্তু ভাবো, এটা 50%, মাত্র দুটো ক্লাসে কিন্তু 50% নাম্বার অ্যাচিভ করে ফেলবে। একদম ভালো করে চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন বাকি সব স্টেবিলিটি অ্যান্ড কোয়াগুলেশন নিয়ে এই কোলয়েড চ্যাপ্টারের টপিকে ফিরবো, এবং কোলয়েডটা পুরো শেষ হবে, লিকুইড স্টেট পুরো শেষ করবো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।